দর্শক, বাংলাদেশের পার্বত্য এলাকা নিয়ে শুরু হয়েছে ভয়াবহ ষড়যন্ত্র। আমরা কতটুকু বুঝতে পারতেছি আমরা জানি না যে আমরা কত ভয়াবহ ষড়যন্ত্রের ভিতরে আছি এবং বাংলাদেশটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, বাংলাদেশের অঞ্চলগুলো চলে যাচ্ছে। এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের সুপরিকল্পিত অংশ বিশেষ। এটা আমরা কতটুকু বুঝতে পারতেছি আমরা জানি না। এবং এমন এক সময়টা হলো যখন বাংলাদেশের হেড অফ দ্য স্টেট তিনি আমেরিকাতে আছেন এবং সেনাবাহিনীর প্রধান আছেন মালয়েশিয়াতে। যদিও দূর থেকে অ্যাডভাইস দেওয়া যায়, বাট এটার একটা প্রতীকী গুরুত্ব আছে যে ঠিক এই সময় আসলে অঘটনটা ঘটানো হলো। এবং আজকে আমি আমার আলোচনায় প্রমাণ করে দেব যে কিভাবে প্রতিবেশী একটি দেশের ইন্ধনে এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে এবং যার মূল উদ্দেশ্যই হচ্ছে এই খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটিকে মূল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে নতুন একটি রাষ্ট্র ত্রিপালন গঠন করা এবং এর সঙ্গে জড়িত ভারতীয় কিছু রাজনীতিবিদ এবং ভারতীয় কিছু গোষ্ঠী, তাদের সরাসরি ইন্ধনেই এই ধরনের ঘটনা ঘটতেছে। আমরা সেনাবাহিনীর আইএসপিআর এর বক্তব্য জানতে পারি যে গত বছর মোটরসাইকেল চালক মামুন তিনি নিহত হন। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নামে একটি সন্ত্রাসী সংগঠন, তারা এই রাঙ্গামাটিতে একটা সাম্প্রদায়িক একটা ঝামেলা করে যে বাঙালি পাইলি মারো, এই করো সেই করো। পরে তাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয় এবং সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 জন মারা যায়। এটা গত বছরের 19 সেপ্টেম্বর। এখন আবার তার 1 বছর পূর্তি। এই 1 বছর পূর্তি উপলক্ষে তারা ওই যে 3 জন মারা গেছে এই জন্য প্রতিবাদ মিছিলের আয়োজন করে এবং আবার অনুরূপ যে ঘটনা যে বাঙালি পাইলি মারো, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তারপরে দেখেন 19 সেপ্টেম্বর, তার 2 দিন পর 23 সেপ্টেম্বর, খেয়াল করবেন, সেখানে রাতে খাগড়াছড়ির সিঙ্গিনার এলাকায় একজন স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে আমলে নিয়ে সেই ইউপিডিএফ তারা আবার সহিংসতা শুরু করে। এখন একটা ধর্ষণ হয়েছে, ধর্ষণ কারোই কাম্য না, কিন্তু এই ধর্ষণ করেছে যেই বাঙালি স্বয়নশীল, এই স্বয়নচন্দ্র শীলকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। এবং এই স্বয়নচন্দ্র শীলের সঙ্গে কিন্তু এই চাকমা সম্প্রদায়ের আরো অনেকে জড়িত ছিল, যারা এই সংঘবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত। তাদেরকে গ্রেপ্তারে কিন্তু কাজ চলতেছে এবং তাকে অলরেডি 6 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। যে লোক ধর্ষণ করছে তাকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করার পরেও এই ইউপিডিএফ এর সহিংসতা থামতেছে না। তারা যার পণ্যাই হামলা, আগুন লাগানো, লুটপাট, এমন কোনো কাজ নাই তারা না করতেছে। এবং এই স্বয়ংশীলকে গ্রেপ্তার করার পরেও ইউপিডিএফ এর অঙ্গ সংগঠন পিসিপিএম নেতা উখানু মার্মা জম্মু ছাত্র জনতার ব্যানারে গত 24 সেপ্টেম্বর খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদী মানববন্ধনের ডাক দেয়। এরপর হরতাল পালিত হয় এবং একই সময় দেশে বিদেশে অবস্থিত বিভিন্ন ব্লগার, তাদের এই চাকমা ব্লগার এবং কিছু দায়িত্বশীল ব্যক্তিবর্গের উস্কানির কারণে পুরো খাগড়াছড়ি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্ররোচনায় টহলরত সেনাবাহিনীর উপরে জনতা ইট পাটকেল নিক্ষেপ করে, কিন্তু সেনাবাহিনী অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে তারা মানবিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে। গতকাল 27 সেপ্টেম্বর মানে এই ইউপিডিএফ এর সংগঠনের কর্মীরা সমস্ত খাগড়াছড়িতে চরম দাঙ্গা হাঙ্গামা, গুলি, ভাঙচুর, অ্যাম্বুলেন্স আক্রমণ, পৌরসভার অফিস ভাঙচুর, দোকানপাট ভাঙচুর, বাড়িঘর লুটপাট, আগুন লাগানো, এমন কোনো কাজ নাই তারা না করে। 144 ধারা জারি করেও তাদেরকে থামানো যায়নি। আজকে খাগড়াছড়ি পৌরসভা এলাকায় হঠাৎ করে সামান্য কয়েকজন মানুষ পাহাড়ি, তারা হঠাৎ করে আন্দোলন শুরু করে, তারা বাড়ি ঘরে আগুন দেওয়া শুরু করে। তো তারপর সেনাবাহিনী চিন্তা করে যে আচ্ছা 10-15 জন মানুষ এরকম, তো তখন তারা ওই রকম ফোর্স নিয়ে আর কি 10-15-20 জনের এরকম ফোর্স নিয়েই তারা ওদেরকে দমন করতে যায়। তখন পরিকল্পিত ভাবে পিছন থেকে আবার সেই ইউপিডিএফ এর হাজার হাজার লোকজন তারা সেনাবাহিনী আটক করে। এবং সেনাবাহিনী কিন্তু অতটা ফোর্স ছিল না, এতটা লোকবল ছিল না সেনাবাহিনীর। তারপর সেখানে তুমুল ধাওয়া, পাল্টা ধাওয়া এবং গুলি এগুলো হয়। এতে করে 3 জন পাহাড়ি মারা যায়, 3 জন পাহাড়ি মারা যায় এবং সেনাবাহিনীর প্রায় 25 লোকজন গুরুতর আহত হয়। একজন সাংবাদিক গুরুতর আহত হয়, সে পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। এখন এটা যে একটা পরিকল্পিত ষড়যন্ত্র এবং এটা এই 3 জেলা আপনি দেখেন, খাগড়াছড়িতে শুরু হয়েছে, এটা দেখবেন আস্তে আস্তে পার্বত্য চট্টগ্রামের সব জেলাগুলো সরে যাবে, রাঙ্গামাটি, বান্দরবনও কিন্তু সরে যাবে। কারণ এটার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ থেকে এই 3টা অঞ্চলকে বিচ্ছিন্ন করে একটা নতুন রাষ্ট্র গঠন করা এবং পরিকল্পিতভাবে পাহাড়ি বাঙালিকে মারবে, আবার বাঙালি পাহাড়িকে মারবে, ধর্ষণ হবে, খুন হবে, গুম হবে, এগুলো নিয়ে হামলা হবে। অনবরত পরিস্থিতি অস্থিতিশীল হতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এই 3টা জেলা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এবং এটা একটি
গভীর ষড়যন্ত্রের অংশ। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই ষড়যন্ত্রের জন্য দায়ী কে? এর জন্য সরাসরি দায়ী পার্বত্য এলাকার কিছু রাজনীতিবিদ এবং ভারতের কিছু রাজনীতিবিদ। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে ত্রিপুরার রাজা, মানে রাজা হচ্ছে নামে মাত্র আর কি, এরা তো হচ্ছে মানে ভারতের হাতের পুতুল। সেই ত্রিপুরার রাজা, তার নাম হচ্ছে প্রদূত বিক্রম মাণিক্য। তিনি ভারতের ANI চ্যানেলে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি সরাসরি বলেছেন যে ভারত সরকারের উচিত জোর করে বাংলাদেশ থেকে এই 3টা রাজ্য ছিনিয়ে এনে স্বাধীন ত্রিপালন গঠন করা। সরাসরি লাইভ টেলিভিশন তিনি কথা বলেছেন, কিন্তু ভারত সরকার বা বাংলাদেশ সরকার কাউকে আমরা কোনো প্রতিবাদ করতে দেখলাম না। Tripura land demand then. Greater Tripura land is when we all get together and talk of Bangladesh. If we have to economically survive and prove Mr. Muhammad Yunus wrong, that Chittagong Hill Port is essential for our economic survivability, not Tripura, the whole of Northeast. If India is talking about becoming a superpower and we cannot even tackle Bangladesh, which is provoking us, then I think we should give up the এই ত্রিপুরার রাজা প্রদত্ত মাণিক্যই নয়, বরং আরো অনেকেই আছেন সেই সন্তু লর্মাটাম্মা সব সহ পার্বত্য এলাকার রাজনীতিবিদ, ভারতের রাজনীতিবিদ, তারা সবাই সহ একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা চায় বাংলাদেশ থেকে এই এলাকাটাকে বিচ্ছিন্ন করে আরেকটা স্বাধীন রাষ্ট্র গঠন করার জন্য। এবং এটার আরেকটা প্রমাণ হচ্ছে যে এই যে পাহাড়ে অনবরত পাহাড়িরা চরম অরাজকতা করতেছে, যাকে পাইতেছে তাকেই মারতেছে, হত্যা করতেছে, খুন খারাপি করতেছে, মানুষের বাড়ি বড় আগুন দিচ্ছে, লুট করতেছে, সেনাবাহিনীর উপর অনবরত হামলা চালাচ্ছে। এগুলো কোনো কথা কিন্তু ভারতীয় মিডিয়ায় প্রকাশিত হয় না। কিন্তু আজকে যখন সেনাবাহিনীকে 3 দিকে ঘিরে ধরে সেনাবাহিনীকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে, যেখানে সেনাবাহিনীর গুলি করা ছাড়া আর কোনো উপায় ছিল না, সেখানে 3 জন মারা গেছে, আমরা দুঃখিত, কিন্তু এসের উপায় কি ছিল? কিন্তু এটাকেই ভারতের মিডিয়া ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করতেছে। আপনাদেরকে যদি একটু আমি পড়ে শোনাই, এটা হচ্ছে কলকাতা 24 একটা পত্রিকা, আঞ্চলিক পত্রিকা। সেখানে লিখেছে পূর্ববঙ্গে মৌলবাদীদের, মানে মৌলবাদীদের বলতে আর কি ইসলামিক সন্ত্রাসীদের বৌদ্ধ হত্যা করছে নাকি উদ্বেগ ত্রিপুরার রাজার। সেই ত্রিপুরার রাজা এখানে লিখেছে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে সংখ্যালঘু বৌদ্ধ সম্প্রদায়ের উপর মৌলবাদী সহিংস নির্যাতন অব্যাহত। মৌলবাদী মানে বাংলাদেশ যাই করুক না কেন সব মৌলবাদী। সেনাবাহিনী বলতে মারা গেছে তাও মৌলবাদী। খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ইসলামপন্থীদের হাতে বেঘরে প্রাণ হারাচ্ছেন বৌদ্ধ সম্প্রদায়ের লোক। বেঘরে নাকি 5,000, মাত্র 3 জন মারা গেছে আজকে, তাও একটু আগে বেঘরে প্রাণ হারাচ্ছেন। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে সংখ্যালঘু বৌদ্ধ সম্প্রদায়ের উপর মৌলবাদীদের নৃশংস নির্যাতন অব্যাহত। খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকার ইসলামপন্থীদের হাতে বেঘরে প্রাণ হারাচ্ছেন বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা। সাম্প্রতিক ঘটনায় এই উপজেলা কয়েকজন বৌদ্ধকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আরো কয়েকজন গুরুতর আহত হয়েছে। এই সাম্প্রদায়িক উত্তেজনায় চট্টগ্রাম পার্বত্য এলাকার সব অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সেখানে চাকমা, মারমা, ত্রিপুরা সম্প্রদায়ের লোকেরা প্রতিদিন অত্যাচারিত হচ্ছে। দেখেন কি লিখছে, এই ঘটনায় ত্রিপুরার রাজা প্রদত্ত বিক্রম মাণিক্য দেববর্মা, সেই প্রদত্ত মাণিক্য দেববর্মা যিনি ভারত সরকারকে বলেছেন যে জোর করে বাংলাদেশকে আক্রমণ করে এই 3টা জেলা ছিনিয়ে নিয়ে স্বাধীন ত্রিপালন গঠন করার জন্য। তো এই বিক্রম মাণিক্য তিনি বলেছেন যখন আমরা বিভিন্ন দলের নামে একে অপরের সঙ্গে লড়াই করতেছি, তখন 28শে সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী রেডিক্যাল ফান্ডামেন্টালিস্টদের জমি দখল করতে সাহায্য করে খাগড়াছড়ি এলাকায় 4 জনকে হত্যা করেছে, একজন বাইছে 4 জন। আমি বলতেছি ত্রিপুরা, মণিপুর বা বাঙালি সম্প্রদায় যাই হই না কেন, ত্রিপুরার সীমান্তের কয়েক মাইল পরে দেখুন আপনারা কি বিপদ লুকিয়ে আছে। বাঙালিরা এখন চাকমা এবং অন্যান্য আদিবাসীদের উপর হামলা চালাচ্ছে, তাদের বাড়ি ঘর লুট করছে, বৌদ্ধ মন্দির হামলা চালাচ্ছে। অথচ এটা কিন্তু একদম মিথ্যা কথা, বরঞ্চ ইউপিডিএফ এর লোকেরাই কিন্তু এগুলো করতেছে। খাগড়াছড়ির দিঘিনালা ও সদরে অন্তত 4 জন আদিবাসী নিহত হয়েছেন, যার মধ্যে চাকমা সম্প্রদায়ের লোক বেশি। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তথ্য অনুসারে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং এর যে রানাবাস গুপ্ত, এটা হচ্ছে আবার আরেকটা বদমাইশ। এও কিন্তু এই 3 জেলা ভাগ হওয়ার সঙ্গে জড়িত। বলেছে যে এই হামলায় 100-এরও বেশি লোক আহত হয়েছে এবং বৌদ্ধ মন্দিরে ভাঙচুর, মূর্তি ভাঙ্গা, দানপত্র লুট হয়েছে। এবং গত বছর যে বাঙালি মামুন মারা গেছে, সেই মামুনের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নাকি সেনাবাহিনী এগুলো করতেছে। মানে কি যে একটা অবস্থা। ওরাই সব শুরু করে, ওরাই ধ্বংস করে, কিচ্ছু বলা যাবে না। ওরা বাঙালিদেরকে মারবে, আগুন দিবে, বাড়ি ঘর পুড়িয়ে দিবে, লুট করবে, সন্ত্রাসী করবে, সেনাবাহিনীর হামলা চালাবে। সেনাবাহিনী বাধ্য হয়ে
হামলা চালালে 2 জন মারা গেলে তখন তাকে সমস্ত জায়গায় যারা সরিয়ে দেবে। শুধু তাই না, এখানে একটা বড় রিপোর্ট, এখানে উনি কি বলেছেন আরো, যে এই ঘটনায় ভারত সরকার নীরব, তবে ত্রিপুরা সরকার আদিবাসীদের সঙ্গে আলোচনা করতেছে। জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলি বাংলাদেশকে সংখ্যালঘু সুরক্ষার জন্য চাপ দিচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সাইবার নিরাপত্তা আইন পর্যালোচনা করলেও আদিবাসী সুরক্ষার ব্যাপারে কোনো কড়া পদক্ষেপ নেয়নি। আদিবাসীরা বলেছেন যে আমরা আমাদের জমি এবং ধর্মীয় স্থান রক্ষা করতে চাই। তার মানে তারা এটাকে ব্যাপক পরিসরে তারা এটাকে সমস্ত বিশ্বাস তুলে ধরবে যে দেখো বাংলাদেশের সেনাবাহিনী এবং জঙ্গি ইসলাম মৌলবাদীরা এক হয়ে কিভাবে এই আদিবাসী তো না, এরা উপজাতি, আদিবাসী কিন্তু না। বাংলাদেশে আদিবাসী হচ্ছে বাঙালিরা, এরা কয়েকশো বছর আগে মাত্র ভিন্ন জায়গা থেকে এখানে আসছে, তারা কিন্তু আদিবাসী না। কিন্তু এই রানা দাশগুপ্তরা, এই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ শিক্ষক পরিষদ, তারা জোর করে এই আদিবাসী টার্মটা ইউজ করে শুধুমাত্র এই 3টা জেলাকে বিচ্ছিন্ন করে একটা স্বাধীন ত্রিপার্লামেন্ট গঠন করার জন্য। তবে কিছু গুজবও আছে, একটা ভিডিও আছে না, ওই যে বলতেছে আমরা ভারতের অংশ আগ পর্যন্ত আমি থামবো না, ওগুলো হচ্ছে অন্য জায়গার, এগুলো জায়গার না। অনেক মানে ফলস নিউজ গুজব ছড়াচ্ছে। একটা বৃহত্তর ষড়যন্ত্র এই ত্রিপুরা কিছু রাজনীতিবিদ করতেছে, এতে কোনো সন্দেহ নাই। এবং তাদের লিডার হচ্ছে এই ত্রিপুরা রাজা প্রদত্ত মাণিক্য। এখন করণীয় কি? করণীয় একটাই, বোঝানো। স্বাধীন হওয়ার পরে না হলে ত্রিপালেন। যদি আপনি এবং শত্রুকে কিভাবে মোকাবেলা করতে হয়, শত্রুকে যেভাবে মানুষ মোকাবেলা করে সেইভাবে এদেরকে মোকাবেলা করতে হবে। আর যদি তারা বলে যে না আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করি, তাহলে আপনাদের কি সমস্যা, কি প্রয়োজন, সেটা সরকারকে প্রয়োজনে বেশি প্রায়োরিটি দিয়ে হলেও এটা বিপাক করা যায় মনে করি। আর দ্বিতীয়ত, সেটেলার বাঙালি পাহাড়ি বলে কোনো কথা নেই। সেখানে অনতি বিলম্বে বাঙালিদের জন্য জায়গা জমি বাসা বাড়ি কেনা উন্মুক্ত করে দেওয়া উচিত। এবং পাহাড়িরাও ইচ্ছা করলে বাংলাদেশের যে কোনো জায়গায় বাসা কিনতে পারে, শুধু ওই অঞ্চলটাকে পাহাড়িদের জন্য সংরক্ষিত করে রাখবে। সেখানে বাঙালিরা কি বাসা কিনতে পারবে না, বাঙালিরা বাড়ি কিনতে গেলে বলবে অবৈধ সেটেলার। ভারতের কিছু নেতা সহ বিভিন্ন গোষ্ঠীগুলো উস্কানি দিয়ে একটা সাম্প্রদায়িক অস্থিতিশীলতা করবে, দাঙ্গা করবে এবং এই 3 জেলাকে বিচ্ছিন্ন করতে চাইবে। এটা হতে দেওয়া যাবে না। এবং কত বড় সাহস এই ত্রিপুরার রাজা প্রদত্ত মাণিক্য, তিনি বলেছেন যে শুধু এই 3টা জেলাই না, পুরো চট্টগ্রাম এলাকাটা জুড়ে ত্রিপুরার সঙ্গে করে দেওয়া উচিত। তাহলে চট্টগ্রাম বন্দরটা দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো। চট্টগ্রাম বন্দরটা ভারতের কবজায় যাবে, আর বাংলাদেশ ওই মোংলা বন্দর দিয়ে কাজ চালাবে। এর কত বড় সাহস, এরা এখন এই সমস্ত করতেছে। আবার এখন সে বলতেছে সে এই বিষয়গুলোকে বহির্বিশ্বের কাছে তুলে ধরবে। দেখেন আমরা কত বড় আমরা একটা ঝামেলার মধ্যে আছি। আমি জানি না সরকার এগুলো বুঝতে পারতেছে কিনা, বা আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব কোথায় আজকে। আমি বলবো যে অনতিবিলম্বে খাগড়াছড়িতে সেনাবাহিনীর উপস্থিতি দ্বিগুণ করেন সেনাবাহিনীর উপস্থিতি। কারণ ষড়যন্ত্র কিন্তু অনেক বিশাল। আর যদি আমরা সেটা বুঝতে না পারি, তাহলে কিন্তু বাংলাদেশ সার্বভৌমত্ব হুমকির মুখে থাকবে, বাংলাদেশ আরেকটা ভাগ হবে। আমি হুঁশিয়ার করে দিলাম। সৌদি আরব এবং পাকিস্তানের ভিতরে যে সামরিক চুক্তি হয়েছে, সেই সামরিক চুক্তি নিয়ে আমেরিকার মনোভাব কি, এ নিয়ে 2 ধরনের বক্তব্য পাওয়া যায়। এক নম্বর বক্তব্য হচ্ছে যে এটা আসলে আমেরিকা জানতো, কারণ আমেরিকা সৌদি আরবের বন্ধু এবং বর্তমানে পাকিস্তানের সঙ্গে আমেরিকার ভালো সম্পর্ক। কিন্তু যেহেতু আমেরিকা তাদের অভ্যন্তরীণ বিভিন্ন লবির কারণে, যেহেতু একটা শক্তিশালী ইহুদি লবি কাজ করে ওই দেশে, বা অন্যান্য বিষয় আছে, এই কারণে আসলে আমেরিকার প্রেসিডেন্ট সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলতে পারতেছে না। কিন্তু ইসরায়েলকে ঠেকানোর জন্য আসলে এই ডোনাল্ড ট্রাম্পই পরামর্শ দিয়েছেন সৌদি ও পাকিস্তানকে যে তোমরা একটা চুক্তি করো। তো এই কারণেই সম্ভবত এই চুক্তিটা হচ্ছে বলে অনেকে মনে করেন। আবার অন্যান্য বিশ্লেষকরা মনে করেন যে আসলে এটা আমেরিকার কথাই হয়নি এবং আমেরিকা জানতো না, এবং এটা জানার পরে আমেরিকা একটু বিরক্ত। আমি জানি না ঠিক কোনটা ঠিক। এই চুক্তি নিয়ে কিন্তু নতুন একটি আলোচনা জন্ম দিচ্ছে, সেটা হচ্ছে যে এই পৃথিবীতে মাত্র সামান্য কটি দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী, এটাকে বলা হয় নিউক্লিয়ার উইপন। পাকিস্তান, ভারত, আমেরিকা, রাশিয়া, এগুলো তো আছেই। তারপরে ইরান, বলা হয় যে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষমতা অলরেডি অর্জন করে ফেলেছে, বাট বাস্তবিক কোনো প্রমাণ নেই। ইসরায়েলের ব্যাপারে একই ধারণা পোষণ করা হয় যে ইসরায়েল হয়তোবা পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জন করে ফেলেছে, বাট কোনো প্রমাণ নেই। উত্তর কোরিয়া, তাদের পারমাণবিক অস্ত্র আছে, চীনের আছে, ইংল্যান্ড, ফ্রান্স, এদের আছে।
তো এই মাত্র গুটি কয়েক দেশ। আপনারা জানেন যে এই পারমাণবিক অস্ত্রটা খুব ভয়ঙ্কর। সেই প্রায় 100 বছর আগে জাপানের হিরোশিমা নাগাসাকিতে যেই অ্যাটম বোমা ফালানো হয়েছিল, তাতে পুরো শহর ধ্বংস হয়ে গিয়েছে, দেশ ধ্বংস হয়ে গিয়েছে। এখনো সেসব দেশে অনেক মানুষ বিকলাঙ্গ জন্মগ্রহণ করতেছে। সেটা ছিল একটা ছোট আকারের পারমাণবিক বোমা। এমনও বোমা আছে যে বোমা দিয়ে পুরো পৃথিবীটাকে ধ্বংস করে ফেলা সম্ভব। ধারণা করা হয় যে ইসরায়েলের কাছে গোপন পারমাণবিক অস্ত্র আছে। যখন ইসরায়েল দেখবে যে তার অস্তিত্ব সংকটে, তখন সে হয়তো এই পারমাণবিক বোমা ব্যবহার করতে পারে। একটা ওদিকে, একটা ওদিকে, একটা ওদিকে, একটা ওদিকে, এরকম করে ব্যবহার করতে পারে। বা এটা প্রমাণিত না, ধারণা করা যায় যে ইসরায়েলের কাছেও পারমাণবিক অস্ত্র থাকতে পারে। এখন পাকিস্তান বলতেছে যে আমাদের এই পারমাণবিক অস্ত্র শুধু আসলে ভারতের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য। ভারত আমাদের শত্রু দেশ, ভারত সবসময় আমাদের আক্রমণ করতে চায়। সুতরাং এই ভারতের হাত থেকে রক্ষার জন্যই আমাদের এই পারমাণবিক অস্ত্র কর্মসূচি। এটা আসলে অন্য কোনো দেশকে দেওয়া হবে না বা অন্য কোনো যুদ্ধে ব্যবহার করা হবে না। কিন্তু সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তি করার পর প্রশ্ন উঠেছে, তাহলে কি এখন সৌদি আরবকেও এই পারমাণবিক অস্ত্র কর্মসূচি শেখানো হবে এবং সৌদি আরবকেও এই নিউক্লিয়ার ওয়েপন দেওয়া হবে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ব্যাপারে সহযোগিতা করা হবে? এটা নিয়ে কিন্তু অত্যন্ত উদ্বেগ, উৎকণ্ঠা বহির্বিশ্বের। যদিও এই চুক্তিতে কি কি ধারা আছে এগুলো প্রকাশিত হয়নি, বা তারপরেও সৌদি আরবের সঙ্গে চুক্তি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য কিন্তু নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। পাকিস্তানের সঙ্গে চুক্তির মাধ্যমে সৌদি আরব যে আসলে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে যাচ্ছে, এটার ইঙ্গিত প্রথমে দিয়েছেন সৌদি আরবেরই এক কর্মকর্তা। এবং এই সৌদি আরব পাকিস্তান প্রতিরক্ষা চুক্তির মধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের পরস্পর বিরোধী বক্তব্য এই বিষয়ে আরো জল্পনা কল্পনা বাড়িয়ে দিয়েছে যে সত্যি আসলে সৌদি আরব পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে যাচ্ছে কিনা। বৃহস্পতিবার রাতে এক টক শোতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, নতুন চুক্তির অধীনে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা, অস্ত্র ও প্রযুক্তি সহায়তা সৌদি আরবকে দেওয়া হতে পারে। খেয়াল করবেন, বৃহস্পতিবার রাতে এক টিভি টক শোতে তিনি বলেন, তার ভাষায়, আমাদের যা যা আছে, যে যে সক্ষমতা আমরা আয়ত্ত করেছি, তা এই চুক্তির অধীনে সবই সৌদি আরবকে দেওয়া হবে। তার মানে পারমাণবিক অস্ত্র দেওয়া হবে। তবে খাজা আসিফ জোর দিয়ে বলেন যে পাকিস্তান সবসময় একটি দায়িত্বশীল পারমাণবিক দেশ হিসেবে কাজ করছে। আবার সৌদি আরবের রাজধানী রিয়াদে গত 17 সেপ্টেম্বর সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি SNDA অনুষ্ঠানে খাজা আসিফও ছিলেন। তার এই মন্তব্যকে পাকিস্তান প্রয়োজনে সৌদি আরবকে পারমাণবিক সহায়তা দিতে পারে বলেই এটা স্পষ্ট ইঙ্গিত, এতে কোনো সন্দেহ নেই। যদিও এই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি পরবর্তীতে রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারে বলেছেন যে পাকিস্তান সৌদি আরবের এই চুক্তিতে পারমাণবিক অস্ত্র দেওয়ার কোনো কথা লেখা নেই, সুতরাং পাকিস্তান সৌদি আরবকে পারমাণবিক অস্ত্র দিবে না। এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে রহস্যময় নীরবতা পালন করতেছে। সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়কে যে আসলে আপনারা এই চুক্তির আওতায় সৌদি আরবকে পারমাণবিক সহায়তা দিবেন কিনা। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় তার কোনো উত্তর দেয়নি। সুতরাং রহস্য আরো ঘনীভূত হয়। এবং দর্শক, এই উপসাগরীয় দেশগুলো, আরব দেশগুলো যখন ইসরায়েলের কাছ থেকে আরো বেশি বেশি হুমকি আশা করতেছে, তখনই গত 17 সেপ্টেম্বর সৌদি আরব এবং পাকিস্তান এই চুক্তি করেছে, প্রতিরক্ষা চুক্তি। সেই চুক্তি অনুযায়ী একের বিপদে অন্যজন সাহায্য করবে। এবং বিশ্লেষকরা বলতেছেন যে সৌদি আরবের আছে ব্যাপক ক্ষমতা, ব্যাপক টাকা পয়সা, এবং পৃথিবীর সবচেয়ে লেটেস্ট অস্ত্রগুলো সৌদি আরব কিনে আনে। আমেরিকা যখনই একটা নতুন ধরনের অস্ত্র তৈরি করে, সেটা সবার আগে কিনে সৌদি আরব। টাকা পয়সার তো অভাব নেই। এখন এই সৌদি আরবের টাকা আর পাকিস্তানের পারমাণবিক অস্ত্র, এই দুইটার মেলবন্ধন হয়ে বিশ্বে অন্যতম শক্তিশালী জোট হতে যাচ্ছে এই দুটি দেশের সমন্বয়ে এই জোট। এবং এটাই কিন্তু ইসরায়েল এবং পশ্চিমাদের বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকে বলতেছেন যে সৌদি আরব টাকা পয়সা দিয়ে সাহায্য করবে পাকিস্তানকে, আর পাকিস্তান পারমাণবিক অস্ত্র দিয়ে সাহায্য করবে সৌদি আরবকে। কিন্তু সৌদি আরব সরকার ইঙ্গিত দিচ্ছে যে এই চুক্তির ফলে সৌদি আরবও পাকিস্তানের পরমাণু কর্মসূচির আওতায় এসে পড়েছে এবং মূলত সৌদি আরবও পাকিস্তানের কাছ থেকে পারমাণবিক অস্ত্রের নিশ্চয়তাও পাবে। এবং যদি সৌদি আরবের উপর কোনো আঘাত আসে এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন হয়, তাহলে পাকিস্তান সেটাও করতে পারে। যদিও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দুই জায়গায় দুই কথা বলেছেন, বা ধারণা করা হয় যে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের যে ঐতিহাসিক বন্ধন একদম পাকিস্তান জন্মের পর থেকেই, সে অনুযায়ী সৌদি আরব কোনো কিছু চাইলে পাকিস্তান সেটা না করতে পারবে না, এমনকি সেটা যদি পারমাণবিক অস্ত্র হয়।
এবং ইসরায়েলের বিষয়টি খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতেছে, ভারত বিষয়টি খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতেছে। ভারত এবং ইসরায়েল দুইজন বন্ধু, এবং ভারত এবং ইসরায়েলের উপর সবচেয়ে বেশি চাপ পড়তেছে এই চুক্তির কারণে। ধারণা করা হয় যে ইসরায়েলের কাছে অনেকগুলি পারমাণবিক অস্ত্র আছে এবং বিপদে পড়লে ইসরায়েল সেগুলো প্রয়োগ করবে। যদিও ইসরায়েল সেটা প্রকাশ করেনি, কিন্তু গোপনে গোপনে সে আমেরিকার কাছ থেকে পারমাণবিক প্রকল্প নিয়েছে এবং অস্ত্র তৈরি করেছে, বা আমেরিকার কাছ থেকে পারমাণবিক অস্ত্র রেডিমেড নিয়েছে, কিন্তু সেটা প্রকাশ করেনি। এবং আমেরিকা এবং এই পাক সৌদি চুক্তির ফলে ভারত এবং ইসরায়েল সবচেয়ে বেশি চিন্তায় আছে। কারণ যদি ভারত পাকিস্তান আক্রমণ করে, তাহলে চুক্তি অনুযায়ী সৌদি আরবও এগিয়ে আসবে, এসে সৌদি পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, এবং সৌদির সঙ্গে যুদ্ধ করা ভারতের আত্মঘাতীর সামিল। কারণ সৌদি আরব থেকে ভারতের বিলিয়ন বিলিয়ন ডলার প্রতি বছর রেমিটেন্স আসে, এবং সৌদির সঙ্গে বিশাল ব্যবসা বাণিজ্য। সৌদির সঙ্গে সমস্যা হলে ভারতের অর্থনীতি বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়টাও কিন্তু ভারতকে চিন্তা করতে হবে। ভারত কিন্তু ধনী দেশ না, হ্যাঁ শক্তিশালী, বা টাকা পয়সা দিয়ে কিন্তু ধনী দেশ না, মাথা পিছু কিন্তু কম, বাংলাদেশের মতোই। এই জন্য আমি বলি যে সৌদি পাক চুক্তিতে আসলে এই ভারত এবং ইসরায়েলের মুখে একটা চপেট আঘাত। এখানে দেখেন যে সৌদি আরবের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে রয়টার্স জানতে চেয়েছিল যে পাকিস্তান কি এখন সৌদি আরবকে পারমাণবিক সুরক্ষা দিবে। উত্তরে তিনি বলেন যে এটি একটি ব্যাপক প্রতিরক্ষা চুক্তি, সব ধরনের সামরিক উপায় এতে অন্তর্ভুক্ত। এতদিন এই পুরো উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলো তারা কিন্তু আমেরিকার উপর নির্ভরশীল ছিল, যে আমেরিকার নিরাপত্তা দিবে। কিন্তু এই চুক্তির ফলে এটাই ইঙ্গিত দেয় যে আরব দেশগুলো এখন আমেরিকার উপর থেকে তাদের নির্ভরশীলতা কমিয়ে ফেলতে চায়। এবং অনেকেই মনে করেন যে সৌদি আরব এখন ইসরায়েলের সঙ্গে নিজেকে কম্পেয়ার করেছে সামরিক শক্তির দিক দিয়ে, এবং সৌদি আরব অনুধাবন করতে পেরেছে যে ইসরায়েলের সঙ্গে তাদের সামরিক শক্তি কিন্তু সব দিক দিয়ে সমান সমান, শুধু একটাই সমস্যা, সেটা হচ্ছে যে তাদের পারমাণবিক অস্ত্র নেই। এবং সেই শূন্যতাটা পূরণ করতে মূলত তারা পাকিস্তানের সঙ্গে এই প্রতিরক্ষা চুক্তিটা করেছে, যার ফলে তারা পাকিস্তানের কাছ থেকে পারমাণবিক অস্ত্র নিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করবে। ফলে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের ইকুয়াল একটা ব্যালেন্স হবে, এবং এতে দুই দেশেরই লাভ হয়েছে। সেটা হচ্ছে যে আরব দেশগুলোর শুধু মার্কিন নিরাপত্তার উপর নির্ভর করে থাকা ঠিক না, যেটা সাম্প্রতিক কাতারের উপর ইসরায়েলের হামলায় সেটা প্রমাণ হয়ে গিয়েছে। সুতরাং পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের জোটটা সৌদি আরবকে অনেক শক্তিশালী করবে, এবং পারমাণবিক অস্ত্র যেটা অনেক বিশাল ব্যাপার, পৃথিবীর সব দেশ কিন্তু এই পারমাণবিক অস্ত্রকে ভয় পায়। ওই যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে কিচ্ছু বলে না কেন জানেন? কারণ পুতিন হুমকি দেয়, আমার কিছু বললে কিন্তু আমি বোমা ফুটে দিব, তাহলে সমস্ত বিশ্ব ধ্বংস হয়ে যাবে, তোমরাও মারবো আমরাও মরুম। ঠিক ইসরায়েলও একই কাজ করবে বলে অনেকে মনে করেন, এই কারণে ভয় পায়। এখন সৌদি আরবের কথা হচ্ছে যে আমাদেরও পারমাণবিক অস্ত্র দরকার, তাহলে আমাদেরকেও এই ইসরায়েল আমেরিকা ভয় পাবে। এবং পাকিস্তান কিন্তু সাম্প্রতিক সময়ে অর্থনৈতিকভাবে খুবই দুর্বল অবস্থায় আছে। পাকিস্তানের অর্থনীতি বাংলাদেশের চেয়েও খারাপ, যদিও অতীতে সৌদি আরব অনেক সহায়তা করেছে এবং ভবিষ্যতেও সহায়তা করে বলে আশা করা যাচ্ছে। এবং পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট ভারতের প্রতিরক্ষা বাজেটের 7/1 সুতরাং সৌদি আরব যদি কিছু হেল্প করে টাকা পয়সা দেয়, তাহলে পাকিস্তান তাদের প্রতিরক্ষা বাজেট বাড়াতে পারে এবং তারা ভারতের সঙ্গে একটা মুখোমুখি অবস্থান নিতে পারে। আপনারা জানেন যে ভারত পাকিস্তান চিরশত্রু। তো এইসব বিষয়ে উভয়ই, তো এই চুক্তি থেকে উভয় দেশে লাভবান হবে কোনো সন্দেহ নাই। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যে এই যে পারমাণবিক অস্ত্রগুলো দেশে দেশে কেউ যাচ্ছে, একটা পারমাণবিক অস্ত্র সমস্ত বিশ্বকে ধ্বংস করে দিতে পারে। এখন মনে করেন যে আমেরিকা মনে করলো যে আমি নিজেও থাকবো না, বিশ্বকেও রাখবো না, ফুটিয়ে দিল। সেই যে আমরা বিজ্ঞানে পড়েছি কোটি কোটি বছর আগে পৃথিবীতে ডাইনোসর ছিল। একবার পৃথিবীতে একটা গ্রহাণু আঘাত হানার পরে সমস্ত ডাইনোসর গুলো মারা যায়, শুধু ইঁদুর এবং তেলাপোকা বেঁচে গিয়েছিল। কারণ ইঁদুর তেলাপোকা গর্তের অনেক ভিতরে ছিল, ওইখানে হয়তো আগুন বুঝতে পারেনি। সমস্ত পৃথিবীতে আগুনের লেলিহান শিখা ধাউ ধাউ করে জ্বলে ওঠে, সমস্ত ডাইনোসর গুলি পুড়ে মারা যায় কোটি কোটি বছর আগে। বিশাল বিশাল ডাইনোসরে পৃথিবী তাকিয়ে বেড়াতো। ঠিক তেমনি এই পরমাণু অস্ত্রগুলো আমেরিকা, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, ইসরায়েল, ইরান, উত্তর কোরিয়া, কেউ একজন যদি হঠাৎ করে বলে যে আমি নিজেও থাকবো না, এই সমস্ত বিশ্বকেও রাখবো না, আমি বড় একটা অ্যাটম বোমা বা নিউক্লিয়ার বোমা আমি এখন বাস্ট করে ফেলবো, সমস্ত মানব জাতির অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
এবং পৃথিবী সেদিকে এগিয়ে যাচ্ছে। এটাই খুব দুর্ভাগ্যজনক। এবং পাকিস্তান এবং সৌদি আরবের চুক্তির ফলে